সেন্সাসের কাছে এই লকড, ভ্যাকেন্ট বা ইনস্টিটিউশনাল এই অপশনগুলো নিয়ে যদি এখনো আপনার কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা দেখুন, আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশাপাশি বিভিন্ন ফ্যামিলির একটা খুব ভয় রয়েছে যে আমার হয়তো দুটো তিনটে করে বাড়ি রয়েছে, আমি একটা জায়গাতে থাকি, একটা জায়গায় সেলফ এনুমারেশন করলাম, তাহলে বাকি বাড়িগুলোর ক্ষেত্রে কি হবে, সেইগুলোর সেন্সাস কিভাবে হবে, এটা নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না। ওই বাড়িগুলোর সেন্সাস কিভাবে হবে সেটাও আজকের এই ভিডিওতে আপনি বুঝে যাবেন। তো আমি একদম গোড়ার থেকে বলি। ধরলাম আমি একজন এনুমারেটর, আমি একটা এরিয়াতে সেন্সাস করতে গেছি, মানে ঘর গণনা করতে গেছি। এবার গিয়ে আমি বিভিন্ন বাড়ির তথ্য নিচ্ছি। এবার যেতে যেতে আমার একটা বাড়ি এলো, যে বাড়িটা হয়তো তালা বন্ধ করা রয়েছে, ওই বাড়িতে কেউ নেই। সেক্ষেত্রে আমি কি করব? আমার কাছে যেমনটা নির্দেশ আছে যে কোনো বাড়ি যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ওই বাড়িতে আরো দুবার আসতে হবে। কোনো একটা বাড়ি যদি বন্ধ থাকে সেখানে অ্যাটলিস্ট 3বার গিয়ে আমাকে দেখতে হবে যে ওই বাড়িটা আদৌ সবসময় বন্ধ থাকে কিনা। এবার এই মুহূর্তে আমি কি করতে পারি, আমি প্রথম দিন যখন একটা জায়গাতে গেলাম, গিয়ে দেখলাম যে ওই বাড়িটার তালা বন্ধ রয়েছে। এবার সেক্ষেত্রে আমি কি করব, আশেপাশের যে সমস্ত ফ্যামিলি রয়েছে বা আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে আমি ওই যে বাড়িটাতে তালা ঝুলছে সেই বাড়িটাতে যে থাকে তার ফোন নাম্বার নিয়ে নিতে পারি। এবার আমি এই এই যে তালাবন্ধ যে বাড়িটা রয়েছে এই বাড়ির ওই ব্যক্তির ফোন নাম্বার নিয়ে তার সাথে আমি ফোনে কথা বলে নিলাম যে এরকম আমি তো আপনার এরিয়াতে সেন্সাস করতে এসেছি, তো আপনার বাড়িটা দেখছি তালা বন্ধ রয়েছে, আপনি কি এখানে থাকেন না? এই সমস্ত কথা আমি এই বাড়ির যে মালিক আছে বা এই বাড়ির যার ফোন নাম্বার পেয়েছি তার সাথে আমি কথাবার্তা বলে নেব যে তিনি কবে আসতে পারবে। এবার ধরলাম যে ফোনের ওই পারে যে ব্যক্তি রয়েছে তিনি বললেন যে আমি এই বাড়িতে হয়তো 26 তারিখে ফিরবো, তাহলে সেই 26 তারিখে আমি আবার এই বাড়িতে আসবো, এসে এই বাড়ির তথ্য আমি নিয়ে নেব। তো এইভাবে এই বাড়িটা সেন্সাস করা যায়। এইবার ফোনে যেমন উনি বললেন যে আমি এই তারিখে ফিরবো, আপনি এই তারিখে আসুন, এটা হতে পারে। এর পাশাপাশি তো এও হতে পারে যে এই বাড়িটা ওই ব্যক্তির একটা সেকেন্ড বা থার্ড হোম, তিনি এই বাড়িতে মাঝে মাঝে আসেন। মানে কোন একজন ব্যক্তি আছে, তিনি হয়তো মিস্টার জেড এর এটা হলো বাড়ি, এই বাড়ির অ্যাড্রেসে তার হয়তো বিভিন্ন ডকুমেন্টস আছে বা ডকুমেন্টস নেই, মিস্টার জেড এর এটা বাড়ি, তিনি কাজের সূত্রে বা অন্য কোনো পারপাসে অন্য জায়গায় অন্য একটা বাড়িতে হয়তো থাকেন, তিনি এই বাড়িতে মাঝে মাঝে আসেন বা এই বাড়িটা ফাঁকাই থাকে, অথবা এই বাড়িতে হয়তো কনস্ট্রাকশনের কাজ হবে এই জন্য তিনি তালা ঝুলিয়ে রেখেছেন, এখানে আসছেন না, বাইরে কোথাও থাকছেন। এইরকম বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে। মেইন ব্যাপারটা হলো যে একজন ব্যক্তি তিনি বাইরে থাকেন, এই বাড়িটা তার খালিই পড়ে থাকে, তো তিনি ফোনে কি বলতে পারেন যে আমি এই বাড়িতে মাঝে মাঝে আসি, মানে এই বাড়িটা তার অকেশনাল হাউস। এছাড়া তিনি বলতে পারেন যে এই বাড়িতে হয়তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই জন্য বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, আমি তালা দিয়ে রেখেছি, তো সেই হিসাবে এখানে কনস্ট্রাকশনের কাজ হতে পারে, তিনি ফোনে বলতে পারেন। এরপর তিনি আরো বলতে পারেন যে আমি তো থাকি এই জায়গায়, কিন্তু এই জায়গাটা খালি রেখেছি, এই জায়গায় ভাড়া দেবো, কেউ যদি ভাড়া আসে তাহলে তাকে এখানে থাকতে দেবো, এই জন্য এটাকে আমি লক করে রেখেছি। তো সেই হিসাবে তিনি বলতে পারেন যে এই বাড়িটা ফর রেন্টে দেওয়া আছে, মানে টু লেট বা ভাড়া দেওয়া হবে, এই জন্য এই বাড়িটা খালি পড়ে আছে বা লক করে রেখেছি। এছাড়া তিনি আর কি বলতে পারেন, এই বাড়িটার অবস্থা হয়তো খুব খারাপ, এটা বাসযোগ্য নেই, মানে হয়তো ছাদ দেওয়াল ফেয়াল সব চোটে পড়ে যাচ্ছে, তো এই বাড়িটা ক্ষতিগ্রস্ত, এই জন্য তিনি এখানে থাকেন না, তিনি বাইরে কোথাও গিয়ে থাকেন, তো এই বাড়িটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার জন্য তালা বন্ধ। এছাড়া তিনি আরো একটা কথা বলতে পারেন যে আমি তো এখানে থাকি, কিন্তু এই বাড়িটা আমার থাকার মতন খুব ভালো পরিবেশ আছে, কিন্তু আমি যেহেতু এখানে থাকি এই জন্য আমি এমনি এই জায়গাতে আর থাকি না, এই জায়গার আশেপাশের পরিবেশ হয়তো আমার ভালো লাগে না, এই জন্য আমি এই জায়গাতে থাকি না। তার মানে কি, এটা বাসযোগ্য কিন্তু বাস করি না। তো মোটামুটি এই সমস্ত কারণে একজন ব্যক্তি এই বাড়িটাতে বসবাস না করতে পারে। এবার তিনি যদি আপনাকে ফোনে বলেন যে আমি এই জন্য বসবাস করি না, সেক্ষেত্রে আপনি এই বাড়িটাকে খালি বা ভ্যাকেন্ট রেখে সাবমিট করে দিতে পারেন। কি বললাম, এই সমস্ত কারণ যদি উনি বলেন, উনি বাই ফোন অথবা পরে কোনো একদিন উনি এই বাড়িতে এসে যদি আপনাকে তথ্য দেয় যে আমি এই কারণে এখানে থাকি না, সেক্ষেত্রে আপনি এই বাড়িটার রেসপেক্টে ভ্যাকেন্ট লিখে সাবমিট করে দিতে পারেন, ভ্যাকেন্ট বা খালি বলে সাবমিট করে দিতে পারেন। এখন এই খালি থাকার জন্য নির্দিষ্ট কিছু কারণ আপনাকে দিতে হবে। ওই যে 7 নম্বর কোশ্চেনে ওই যে 9টা 10টা অপশন ছিল, তার নিচে একটা ছোট বক্স ছিল যে অ্যাকচুয়াল ইউজটাকে আমাকে মেনশন করতে হবে। তো সেই জায়গায় ইনি মানে এই বাড়িটা কেন ফাঁকা থাকে তার ভেতর এই কারণগুলো আপনাকে লিখে দিতে হবে, যে এটা
ওই মালিকের হয়তো সেকেন্ড প্রপার্টি বা সেকেন্ড হাউস, এই জন্য উনি এখানে থাকেন না, এখানে হয়তো মাঝে মাঝে আসেন, তো সেই হিসাবে লিখে দিতে হবে অকেশনাল হাউস বা অকেশনাল ইউজের জন্য ব্যবহার হয়। এই বাড়িটাতে যদি কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে তার জন্য উনি না থাকেন, তাহলে আপনি ওই অ্যাকচুয়াল ইউজের জায়গায় লিখে দেবেন যে কনস্ট্রাকশন ওয়ার্ক রানিং, এই জন্য উনি থাকেন না। তো আপনাকে এই সমস্ত কারণগুলোকে ওখানে মেনশন করে দিতে হবে যে এই ব্যক্তি এই বাড়িতে কেন থাকে না। মোদ্দা কথা হলো যে এখানে যদি কাউকে আপনি না পান, এই বাড়ির রেসপেক্টে যদি কারোর সাথে যোগাযোগ করা যায়, তিনি যদি আপনাকে বলেন যে আমি এই বাড়িতে এখন থাকছি না, কোনো না কোনো কারণে থাকছি না, সেক্ষেত্রেই আপনি এই বাড়িটাকে ভ্যাকেন্ট বলে সাবমিট করবেন। এই বাড়িতে যদি তালা দেওয়া থাকে তাও আপনি ভ্যাকেন্ট বলেই সাবমিট করবেন, আর তালা না থাকলেও আপনি ওই ভ্যাকেন্ট বলেই সাবমিট করবেন। এই বাড়ির মালিক যদি আপনাকে কোনো কারণ দেখায় তবেই আপনি এই বাড়িটাকে ভ্যাকেন্ট বলে সাবমিট করবেন। তাহলে যাদের মনে প্রশ্ন ছিল যে আমার একটা বাড়ি আছে, অন্য জায়গায় হয়তো কোনো বাড়ি রয়েছে, ওই জায়গার আমি সেন্সাস করব কিভাবে, ওটার সেন্সাস হবে কিভাবে, এই প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। এই যে আপনার এই বাড়িতে যিনি এনুমারেটর আসবেন, আপনার এই বাড়িতে যিনি এনুমারেটর আসবেন, এই দুটো কিন্তু আলাদা এনুমারেটর। এখানে আপনার একজন এনুমারেটর যাবে, এই এরিয়াতে কিন্তু অন্য একজন এনুমারেটর যাবে। প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এনুমারেটররা যাবে। এই এরিয়াতে একজন যাবে, অন্য কোনো এরিয়াতে অন্য একজন যাবে, অন্য আরো একটা জায়গাতে অন্য এনুমারেটর যাবে। এনুমারেটরদের প্রত্যেকটা এরিয়া ভাগ করা আছে, তো ওরা ওই প্রত্যেকটা এরিয়াতে গিয়ে প্রত্যেকটা ডোর টু ডোর প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু ওরা এই সমস্ত তথ্য নেবে। যদি কোনো ঘর ফাঁকা পায় তাহলে তিনি চেষ্টা করবেন যে আশেপাশের থেকে যাতে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া যায়। এবার এখানে আরো একটা ইস্যু আসতে পারে, যে আমি যেমন বললাম যে আমি এই বাড়িতে গিয়ে দেখলাম যে বাড়িটা লক আছে, বাড়িটা ফাঁকা পড়ে আছে, তাহলে আমি আশেপাশের থেকে ফোন নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলে নিলাম। এবার এটা কিন্তু কোনো এনুমারেটরের ম্যান্ডেটারি না যে তাকে আশেপাশের লোকজন থেকে ফোন নাম্বার কালেক্ট করে তাকে কথা বলতে হবে। এনুমারেটর যদি চায় আপনাকে ফোন নাও করতে পারে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, কোন এনুমারেটর ধরুন আপনার এই এরিয়াতে এলো, এই বাড়িটা ফাঁকা বা লক দেখলো, তাহলে লক দেখে আশেপাশের থেকে ফোন নাম্বার নিয়ে আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করলো না। এবার এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তো জানতেও পারবেন না যে এই এরিয়াতে এনুমারেটর এসেছিল, আপনার বাড়ির জন্য সেন্সাস করে নিয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাকে একটা উপায় বলতে পারি। দেখুন, এনুমারেটর এই এরিয়াতে তো আসছে, এবার আপনার এই বাড়িটা ফাঁকা রয়েছে, এই যে মিস্টার জেড এই এরিয়াতে থাকেন, তার এই এরিয়াতে এই বাড়িটা ফাঁকা রয়েছে। তাহলে এই মিস্টার জেড কি করতে পারে, ইনি এনার বাড়ির আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা আছে তাদেরকে একটুখানি বলে রাখতে পারে যে এই এরিয়াতে যখন এনুমারেটর আসবে, এনুমারেটর তো আর ডাইরেক্ট আপনার বাড়িতে আসবে না, এনুমারেটর তার আগে অন্য কোনো বাড়িতে যাবে বা এই বাড়িটার পরে অন্য কোনো বাড়িতে যাবে। তাহলে একদিনে একজন এনুমারেটর মোটামুটি 10-15টা বাড়ি তো অন্তত কভার করবে। তাহলে এই 10-15টা বাড়ি কভার করতে গেলে সেই সমস্ত বাড়ির লোকজন তো জানবে। তো এই মিস্টার জেড কি করতে পারে, আশেপাশে প্রতিবেশীদের সাথে কথা বলে রাখতে পারে যে এই এরিয়াতে যখন এনুমারেটর আসবে তখন এই প্রতিবেশীরা যাতে মিস্টার জেড কে একটু খবর দেয় যে এই এরিয়াতে এনুমারেটর এসছে। এবার এই মিস্টার জেড তার নিজের তাগিদে এই এনুমারেটরের সাথে যোগাযোগ করে নেবে। এবার এই মিস্টার জেড এনুমারেটরের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। তবে এই ক্ষেত্রে কি করতে হবে, মিস্টার জেড কে এখানে যে এনুমারেটর আসবে তার সাথে যোগাযোগ করে নিতে হবে। যোগাযোগ করে তাকে বলতে হবে যে স্যার বা ম্যাডাম, এইটা আমার বাড়ি, আমি এই জায়গাতে এখন থাকছি না, বা আমি কোনো অকেশন বা কোনো ছুটির জন্য আমি হয়তো বাইরে এসেছি বা কোথাও ঘুরতে এসেছি বা টেম্পোরারি কিছু সময়ের জন্য কোথাও হয়তো এসেছি, আপনি বাই ফোন আমার এই বাড়ির তথ্যটা নিয়ে নিতে পারেন, অথবা এটা আমার সেকেন্ড বাড়ি হিসাবে আমি বলতে পারি। তো এইভাবে মিস্টার জেড এই এনুমারেটরকে তার এই বাড়ি সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দিতে পারে। এবার এই এনুমারেটর যদি দেখে যে এই মিস্টার জেড এর এটা সেকেন্ড বাড়ি বা এই সমস্ত কন্ডিশন গুলোর ভেতরে কিছু আছে, তো সেক্ষেত্রে ওই এনুমারেটর এই বাড়ির রেসপেক্টে ভ্যাকেন্ট বলে সাবমিট করে দেবে। এইটা হলো মেইন এই ভ্যাকেন্ট বাড়ির ক্ষেত্রে গল্প। এরপরে আসি লকডের ব্যাপারে। যেমনটা বললাম যে কোনো এনুমারেটর যদি কোনো একটা বাড়ি এরকম খালি থাকে, সেক্ষেত্রে ওই বাড়িতে তাকে অ্যাটলিস্ট 3 বার আসতে হবে। এবার ওই এনুমারেটর তার কাজের সুবিধার জন্য এই বাড়ির আশেপাশের থেকে এই বাড়ির মালিকের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারে, অথবা তারপরে সে আরো যে কোনো 2 দিন আসতে পারে। এবার ধরলাম ওই এনুমারেটর ওই ব্যক্তিকে ফোন করলো, এবার ওই ব্যক্তি হয়তো ফোন ধরছে না, তাকে 2-3 বার হয়তো ফোন করলো কিন্তু ওই ব্যক্তি হয়তো ফোন ধরছে না। তাহলে ফোন
নট রিসিভড, মানে ওই এনোমারেটর ওই ব্যক্তির সাথে কিন্তু এই বাড়িটা সম্পর্কে যোগাযোগ করতে পারলো না। তো এই রকম যদি যোগাযোগ করতে না পারে, সেক্ষেত্রে ওই এনোমারেটর তারপরে নিজের ইচ্ছা মতো যে কোনো দুদিন হয়তো যাবে, গিয়ে যদি দেখে যে এই বাড়িতে এখনো তালা বন্ধ রয়েছে, সেক্ষেত্রে এই বাড়িটাকে লক হিসাবে মার্ক করে দেবে। কি বললাম, কোনো একজন এনুমারেটর এই বাড়ির মালিকের সাথে হয়তো যোগাযোগ করতে পারলো না, হয়তো ফোন করলো, ফোন তিনি তুলছেন না, তো সেক্ষেত্রে ওই এনুমারেটর পরে আরো দুদিন নিজের মতো করে যাবে, গিয়ে এই বাড়িটা যদি দেখে যে এখনো তালা বন্ধ রয়েছে, সেক্ষেত্রে এই বাড়িটাকে লক হিসাবে মার্ক করে দেবে। এখন যেমনটা বললাম যে এই এনুমারেটর ওই ব্যক্তির সাথে ফোনে ফোনে যোগাযোগ করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তার মানে এনুমারেটর চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে। তো সেক্ষেত্রে এনুমারেটর প্রথম দিন এই বাড়িতে এলো, দেখলো তালা বন্ধ রয়েছে, তাহলে তারপরে আরো দুদিন সে তার নিজের মতন করে একটা ডেটে আসলো, এসেও এই দুদিন দেখলো যে ওখানে তালা বন্ধই রয়েছে, কেউ নেই, তো সেক্ষেত্রেও তিনি ওটাকে লকড হিসাবে মার্ক করে দেবে। এবার এখানে একটা ব্যাপার আছে, যখনই আপনি ওই বাড়িটাকে লক হিসাবে মার্ক করে দেবেন, তখন একদম শেষের পেজে গিয়ে এই বাড়িটার জন্য একটা ফোন নাম্বার চাইবে। এবার তাহলে আপনি এই ফোন নাম্বার কোনটা দেবেন? আপনি তো ওনার সাথে হয়তো যোগাযোগ করে পেলেনই না, তাহলে ওই নাম্বারটা আবার দিলে ওনার সাথে তো আরো যোগাযোগ করা যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই বাড়ির আশেপাশে কোনো একজন ব্যক্তির ফোন নাম্বার নিয়ে এইখানে দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীকালে যদি এই বাড়িটার সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে এই ফোন নাম্বারে ফোন করে যাতে এই বাড়ির সম্পর্কে মোটামুটি একটা তথ্য পাওয়া যায়, এই বাড়িতে লোকজন এসছে কিনা, বা এই বাড়িতে যারা থাকেন তারা আদৌ এখানে থাকেন কিনা, মানে এই বাড়ি সম্পর্কে ওভারঅল মোটামুটি যেটুকু তথ্য জানার প্রয়োজন সেইটুকু যাতে পরে ফোন করে নিয়ে নেওয়া যায়, সেই রকম একটা ফোন নাম্বার এখানে দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে। আর যখন আপনি এই ভ্যাকেন্টটা দেবেন, তখন আর আপনার ফোন নাম্বার কিছু চাইবে না, একদম ডাইরেক্ট সাবমিট হয়ে যাবে। তাহলে এই ভ্যাকেন্ট আর লকড এই দুটো ব্যাপার আশা করি বুঝতে পারলেন। এরপরে আমি আসি ওই ইনস্টিটিউশনালের ব্যাপারে। ইনস্টিটিউশনাল ব্যাপারটা ঠিক তখনই আসবে যখন আপনি কোশ্চেন নাম্বার 7-এ রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ এই অপশনটা চুজ করবেন। শুধুমাত্র রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ এই অপশনটা চুজ করলেই তখনই শুধুমাত্র আপনাকে অপশন দেবে যে এটা ইনস্টিটিউশনাল নাকি ইনস্টিটিউশনাল না। তো এখানে প্রথমে আমাকে বুঝতে হবে যে এই রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ ব্যাপারটা কি। দেখুন, রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ এর একদম সিম্পল অর্থ হলো যে আপনি কোনো একটা সেন্সাস গৃহ বা সেন্সাস হাউসকে আপনি থাকার জন্য ব্যবহার করছেন, তার সাথে সাথে কোনো বাণিজ্যিক বা পেশাগত কাজও করছেন ওই ঘরটার ভেতরেই। কি বললাম, ধরলাম কোনো একটা ঘর বা কোনো একটা বাড়ি রয়েছে, সেখানে একটা ফ্যামিলি থাকে, ওই বাড়ি বা ওই ঘরটা মেইনলি থাকার জন্যই ব্যবহার হয়, তবে থাকার পাশাপাশি ওখানে কোনো পেশাগত কাজও হয়, সেই ধরনের ঘরকেই বলা হয় রেসিডেন্সিয়াল কাম আদার ইউজার সেন্সাস হাউস। আমি কিছু উদাহরণ দিই, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। দেখুন, এইখানে আমি একটা বাড়ির ওভারঅল একটা ছবি আঁকার চেষ্টা করেছি। এই বাড়িতে এখানে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে, পেছনে এই জায়গাটা সিঁড়ির এরিয়া, তার নিচে এখানে টয়লেট, এখানে কিচেন, সামনে এই জায়গাটা হলো ডাইনিং রুম বা খাবার রুম, আর সামনের এই জায়গাটা হলো হল রুম। এই যে এইটা হলো এই বাড়ির হয়তো এন্ট্রান্সে ঢুকে এটা হচ্ছে একটা হল রুম বা কমন রুম বা ড্রয়িং রুম বলতে পারি। তো এই বাড়ির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে বাসযোগ্য ঘর এখানে কটা হবে? একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে হবে এখানে বাসযোগ্য ঘর। এবার এই পুরো ঘরটাই যদি শুধুমাত্র থাকার জন্য ব্যবহার হয়, তাহলে এই বাড়ির ক্ষেত্রে আমি এটাকে রেসিডেন্সিয়াল বলে দেবো। এবার ধরুন এই হল রুমে এই ফ্যামিলির কিছু মেম্বার এইখানে হয়তো একটা দোকান খাটিয়েছে, দোকান মতন, তবে এই দোকানের বাইরে বেরোনোর কোনো আলাদা রাস্তা নেই, এইখানে হয়তো একটা জানলা আছে, ওই জানলা দিয়ে কোনো একটা দোকানের বেচাকেনা হয়। তো সেক্ষেত্রে এই হল রুমের একটা পোর্শন পেশাগত কাজের জন্য ব্যবহার হয়, তাহলে হল রুমের পোর্শন মানে পুরো বাড়ির একটা পোর্শন পেশাগত কাজের জন্য ব্যবহার হয়। তো এই পুরো বাড়িটা বা এই পুরো সেন্সাস গৃহটা থাকার জন্য ব্যবহার হচ্ছে, তার সাথে সাথে কিছুটা পোর্শন পেশাগত কাজেও ব্যবহার হচ্ছে, মানে এই বাড়ির ভেতরে এমন একটা কাজ হচ্ছে যার জন্য অর্থ উপার্জন হচ্ছে, এই রকম কোনো একটা কাজ এই বাড়ির ভেতরে হচ্ছে, সেই ক্ষেত্রেই আমি রেসিডেন্সিয়াল কাম আদার ইউজটা দেব। এইবার এই যে আমার পেশাগত কাজ হচ্ছে বা এমন একটা কাজ যার মাধ্যমে আমার আয় হচ্ছে, এই কাজটা যদি আমার সরকারি রেজিস্ট্রেশন থাকে, কি বললাম, এই বাড়িতে যে কাজটা হচ্ছে, এই বাড়িতে থাকার সাথে সাথে যে কাজটা হচ্ছে, সেই কাজটা যদি রেজিস্টার্ড থাকে, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন যদি থাকে, সেক্ষেত্রে এই বাড়িটাকে আমি ইনস্টিটিউশনাল বলতে পারি। কি বললাম, একটা বাড়িতে রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ হচ্ছে,
এই আদার ইউজের ভেতর যেটা আছে সেটা যদি রেজিস্ট্রেশন করা থাকে তবেই আমি এই বাড়িটাকে ইনস্টিটিউশনাল বাড়ি বা ইনস্টিটিউশনাল সেন্সাস হাউস বলবো। যদি রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে ইনস্টিটিউশনালও কিন্তু হবে না। এবার এই রেসিডেন্সিয়াল কাম আদার ইউজের ভেতর কিছু এক্সাম্পল আছে, সেইগুলো আপনাকে বলি, তাহলে আপনি আরো বেশি ভালো বুঝতে পারবেন। যেমন যে বৃদ্ধাশ্রম গুলো হয় বা যে কোনো আশ্রম, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, নেশামুক্ত কেন্দ্র, মানে যেখানে মানুষজন থাকে আর সেখানে থাকার পরিবর্তে তারা পয়সা দেয়, তো সেই সমস্ত জায়গাগুলোকে আমরা রেসিডেন্সিয়াল কাম আদার ইউজের ভেতর ধরতে পারি। তারপর যেমন বোর্ডিং এগুলো হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা উদাহরণ আসবে, সেটা হলো পেইং গেস্ট। আমি যেমনটা বললাম যে এই সমস্ত কাজ তো হবে, এইগুলো যদি রেজিস্ট্রেশন থাকে তবেই সেটা ইনস্টিটিউশনাল হবে। যদি এগুলোর কোনো রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনস্টিটিউশনাল হবে না। যেমন একটা বাড়ির ভেতর হয়তো একটা সবজির দোকান রয়েছে, এই বাড়িতে এরকম জানলা দিয়ে হয়তো সবজি বিক্রি হয়, বা এই বাড়িতে হয়তো একটা সোনার কারখানা রয়েছে, মানে এই বাড়ির লোকজন তাদের বাড়ির ভেতরেই সোনার কাজ বাজ করে, সোনার মানে সোনার গয়না তৈরি বা সোনার অন্যান্য যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ এই বাড়ির ভেতরে করে। অথবা এই বাড়ির ভেতরে হয়তো প্লাস্টিকের কোনো জিনিস তৈরির একটা ছোট্ট কারখানা রয়েছে, তো সেটা এই বাড়ির চত্বরের ভেতরেই হবে। তো সেইগুলোকেই এই রেসিডেন্সিয়াল কাম আদার ইউজের ভেতর ধরা হবে। এই বাড়ির এরিয়ার ভেতরে কোনো পেশাগত কাজ হবে, আর সেই পেশাগত কাজের যে জায়গা সেটা বাইরে বেরোনোর জন্য যদি আলাদা কোনো রাস্তা না থাকে সেক্ষেত্রে সেই পেশাগত কাজের জায়গাটাকে আমি এই বাড়ির ভেতরে দেখাবো, আর এই বাড়িটাকে তখন রেসিডেন্সিয়াল কাম আদার ইউজের ভেতর দেখাবো। এবার এই রেসিডেন্সিয়াল কাম আদার ইউজে যে পেশাটা হচ্ছে সেই পেশার যদি আমার রেজিস্ট্রেশন থাকে তাহলে সেটাকে ইনস্টিটিউশনাল বলবো, আর যদি রেজিস্ট্রেশন না থাকে সেক্ষেত্রে আমি ওটাকে নর্মাল বলে চালিয়ে দেবো। এই পেইং গেস্টের ক্ষেত্রে আপনাদের অনেকের খুব কনফিউশন তৈরি হচ্ছে যে পেইং গেস্টকে আমরা ইনস্টিটিউশনাল দেবো নাকি ইনস্টিটিউশনাল ছাড়া রাখবো। দেখুন, পেইং গেস্ট মানে কি, আপনার বাড়িতে হয়তো কিছু লোক রয়েছে, তারা আপনাদের সাথেই খাওয়া দাওয়া করছে, তার পরিবর্তে তারা আপনাকে টাকা পয়সা দিচ্ছে, এইটা নর্মালি পেইং গেস্ট হিসাবে বোঝায়। এবার আপনি আপনার বাড়ির তথ্য কিভাবে দেবেন সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। যদি আপনি বলেন যে ওই যারা আপনার বাড়িতে ভাড়া রয়েছে, যারা আপনাদের সাথেই খাওয়া দাওয়া করছে, আপনি যদি দেখাতে চান যে আমার এই পুরো বাড়িটা ওই সবাইকে নিয়ে একসাথে একটা ফ্যামিলি হিসাবে আমরা রয়েছি, আপনি তাও দেখাতে পারেন। আমি বোঝার সুবিধার জন্য ধরলাম একটা বাড়িতে টোটাল হয়তো 5 জন লোক রয়েছে, ওই 5 জনে হয়তো টোটাল 4টে ঘর ব্যবহার করে, আর 2টো ঘর রয়েছে যেটা পেইং গেস্টদের দেওয়া। এই 2টো ঘরে টোটাল হয়তো 6 জন লোক বসবাস করে। এবার এই যে মালিক ফ্যামিলি রয়েছে, এই মালিক ফ্যামিলি যদি মনে করে যে আমার এই পুরো বাড়িটাকে আমি একটা সেন্সাস হাউস দেখাবো, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন, 5 আর 6 টোটাল 11 জনের একটা ফ্যামিলি দেখিয়ে আর তাদের বসবাসযোগ্য ঘর হিসাবে টোটাল 4 আর 2 6টা ঘর দেখিয়ে তিনি সাবমিট বা তথ্য দিয়ে দিতে পারেন। অথবা তিনি কি করতে পারেন, এটাকে আলাদা পেইং গেস্ট হিসাবে আলাদা দেখাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ দেখাতে হবে। আপনি যদি এই 5 আর 6 টোটাল 11 জনকে একটাই ফ্যামিলি হিসাবে দেখাতে চান, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র রেসিডেন্সিয়াল দিলেই হয়ে যাবে। এবার যদি আপনি মনে করেন যে না, ওদেরকে আমি আলাদা দেখাবো, সেক্ষেত্রে এই 5 জন আর 4টে ঘর নিয়ে আলাদা সেন্সাস হাউস রেকর্ড হবে। ওই একই সেন্সাস হাউস আবার রিপিট করে এই 6 জন আর 2টো রুম দিয়ে আপনি রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ দেখাতে পারেন। কি বললাম আমি আপনাকে আরো একবার বলি, যদি এই ফ্যামিলিটা চায় যে আমি পেইং গেস্টটা আলাদা দেখাবো, সেক্ষেত্রে আপনি কিভাবে নোট করবেন, আপনি অ্যাজ এ এনোমারেটর কিভাবে নোট করবেন, এই 5 জনের 4টে ঘর দিয়ে প্রথমে একটা সেন্সাস হাউস হিসাবে ফিল আপ করে নিলেন, পরের বার ওই একই সেন্সাস হাউস মানে সেন্সাস হাউস রিপিট করে এই 2টো ঘরের জন্য পেইং গেস্ট হিসাবে ফিল আপ করবেন। সেটা কোন অপশন দেবেন, রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ। এই 5 জনের ফ্যামিলির এই 4টে ঘরের জন্য শুধুমাত্র রেসিডেন্সিয়াল, এই 6 জনের এই 2টো রুমের জন্য রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ। এবার এই মালিক যদি এই পেইং গেস্টের যে রুম, এই 2টো রুমের জন্য রেজিস্ট্রেশন করিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই 2টো রুমের জন্য রেসিডেন্সিয়াল কাম আদার ইউজ তার সাথে সাথে ইনস্টিটিউশনাল এই কথাটা মেনশন করে দেবেন, তাহলে আর অত বেশি ডিটেলস লাগবে না। তো পেইং গেস্টের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আরেকটা ছোট্ট ইস্যু অনেকে জিজ্ঞেস করছেন যে গ্যারেজের ক্ষেত্রে কি হবে। দেখুন, গ্যারেজের ব্যাপারটা আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি, তবুও আমি একবার বলে দিই। গ্যারেজটা আপনার ওই 9 নম্বর অপশনে যে পয়েন্টটা আছে যে আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, ওই জায়গাটাতে আসবে। যে কোনো ধরনের গ্যারেজ আপনি
আদার নন রেসিডেন্সিয়াল ইউজের ভেতরে দিয়ে দেবেন। গ্যারেজ, গোডাউন এগুলো সবই ওই আদার নন রেসিডেন্সিয়াল ইউজের ভেতরে আসে। তো যাই হোক, এই ভ্যাকেন্ট, লকড আর ইনস্টিটিউশনাল এই ব্যাপারটা আশা করি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এর পরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টে আমাদের জানাবেন, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরপরে অন্য আরো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।